আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সামান্য কিছু জ্ঞাতব্য বিষয় যা আপনাদের অবগত নহে তা জানার জন্য উপস্থিত হয়েছি। আমি আশা করি আপনারা স্ব স্থানে মনোযোগ সহকারে ঘটনাগুলা শুনবেন এবং এটাকে কার্যকারী কতটুকুন কীভাবে নেবেন সেটা আপনাদের নিজ দায়িত্বে নেবেন। সন 1971 আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাত্ররা একটি আন্দোলন সংগঠিত করে। যে আন্দোলন সংগঠিত হয় শেখ মুজিবের নেতৃত্বে। সেখানের মধ্যে শেখ মুজিব আমাদেরকে বুঝিয়েছিলেন যে আমাদের দেশে চাল উৎপাদিত হয়, সেই চাল করাচিতে নিয়ে সিল মারিয়া পুনরায় আবার এদেশে আনা হয়। সেজন্য আমরা 12 আনা সেরে বা কেজিতে চাল কিনতে হচ্ছে, অথচ আমরা এই চাউলটা মাত্র 6 আনা দরে পাইতে পারি। দ্বিতীয়ত বুঝাইছেন যে আমাদের দেশে বাদাম চাউল তৈরি হয়, উৎপাদন হয় সেটা বরিশালে। সেই চাউলকে করাচিতে নিয়ে সেখান থেকে ফেরত আনা হয়, আনি সেই চাউল আমাদের কাছে 1 টাকা কেজিতে বিক্রি করা হয়। আমরা কেন এই অত্যাচার সহ্য করে নেব? তৃতীয় নম্বরে বলেছিলেন যে আমাদের দেশের লোকজনকে সেনাবাহিনীতে রিক্রুট করা হয় না, পাকিস্তানিদেরকে অগ্রাধিকার দিয়া, অর্থাৎ ওয়েস্ট পাকিস্তানকে অগ্রাধিকার দিয়া তাদেরকে রিক্রুট করা হয়। আমরা এটা মানি না। আমরা সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা শাসন করব। মূল কথা হচ্ছে যে তিনি তার গদি ছাড়ছেন, এটাই প্রমাণিত। কিন্তু দেশও না, জাতীয় না, চালের দরও না, আর ডালের দরও না। শুধু একটি মাত্র তার উদ্দেশ্য, সেটা হলো গদি পাওয়া। উদাহরণস্বরূপ বলতে হয়, প্রেসিডেন্ট আইয়ুবের সময়ে ইস্ট পাকিস্তানের মধ্যে শেখ মুজিবকে 3 মাসের জন্য শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছিল। কেন শিক্ষামন্ত্রী 3 মাসের জন্য? শিক্ষামন্ত্রী দেওয়া হয়েছিল তাকে কয়েক সময়কালীনের জন্যেই, কিন্তু সেটা স্থায়ী হয় 3 মাস, সেজন্য বলা হয়েছে 3 মাসের জন্য। আমি বলতেছি, তখন ফার্ম গেট থেকে, আসাদ গেট থেকে ফার্ম গেট যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা ছিল মাত্র 12 ফুট চওড়া। গাড়িও ছিল কম, রাস্তাও ছিল চওড়া কম, লোক সংখ্যাও ছিল কম, রাস্তাও ছিল কম। এখন রাস্তাও বেড়েছে, জনসংখ্যাও বেড়েছে। এটা আনুপাতিক হারে সব দেশেই হয়ে থাকে। বিশ্বের সর্বত্রই এই উন্নয়ন হয়েছে এবং হইতেছে। তদ্রূপ আমাদের দেশেও হয়েছে এবং হইতেছে। এটা বিস্ময়কর কোনো কিছু নয়। পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়া সব ক্ষেত্রে এটা হচ্ছে এবং হতেছে। তাই এটার কৃতিত্ব ব্যক্তি বিশেষের নয়, আর বিশেষ করে রাষ্ট্রীয় যখন কোনো কাজ হয় তখন সেটা কোনো ব্যক্তি বিশেষ করে না, সেটা রাষ্ট্রীয় সম্পদের মধ্যেই হয়। রাষ্ট্রীয় সম্পদ দিয়েই করা হয়, সেটা কারো বাপের সম্পত্তি নয় এবং কারো ব্যক্তিগত সম্পত্তিরও নয়। আর বিশেষ করে বাংলাদেশের হওয়ার প্রথম সময়ে ভোট ডাকাতি সর্বপ্রথম শুরু হয় শেখ মুজিবের আমলে। সেটা হচ্ছে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভোট হইতেছিল, তখন শেখ কামাল আসি বলল, এই 15 নম্বর 27 নম্বর রোডে, 15 নম্বর রোডের 27 নম্বর বাড়ি, যেটা আজকে শেখ মুজিবের জাদুঘর তৈরি করা হয়েছে, এখানে তাদের বসত ছিল। এখানে আসি সে বলল যে বাবা, আমাকে কেউ ভোট দিচ্ছে না। শেখ মুজিব বললেন, ভোটের বাক্স বাসায় নিয়ে আসো, ভোট হবে এখানে। তখন ভোটের বাক্স নিয়ে আসিয়া ভোট ওখানে গণনা করা হয় এবং শেখ কামালকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়। শেখ কামালের অত্যাচারে ঢাকা ইউনিভার্সিটির কোনো সুন্দরী মেয়ে তখন ক্লাস করতে পারত না। সে এত বদমাইশ, এত অসভ্য ছিল, এত লুচ্ছা ছিল, যেটা বলার বাইরে। কিন্তু এই শেখ মুজিব সব কিছুই কিন্তু
খেয়ে নিছেন এবং তিনি এটা সহ্য করে নিছেন। ছেলে যত কিছুই করুক তাতে কিছুই আসে যায় না। অতঃপর শেখ মুজিব যখন আন্দোলন তুঙ্গে উঠালেন, আন্দোলন তুঙ্গে উঠার পরে দিয়া শেখ মুজিব বললেন যে আমি মিটিংয়ে যাচ্ছি। তখন ক্যান্টনমেন্টে মিটিং হচ্ছে ইয়াহিয়ার সঙ্গে, আইয়ুব গড়ি ছেড়ে দিছে, ইয়াহিয়ার সঙ্গে বৈঠক হচ্ছে। শেখ মুজিব বললেন, আসার পরে আমরা তখন তার বাড়িতে গেলাম সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে। তখন শেখ মুজিব বললেন, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি কথা বলতেছি, তোমরা শান্ত থাকো। অতঃপর এভাবে চলতে থাকে 3 দিন। 3 দিনের দিন বিকালবেলায় শেখ মুজিব যখন ক্যান্টনমেন্ট থেকে আসলেন, তখন আসামি আব্দুর রব, যে আসম আব্দুর রব, এবং তখন ছিল 4 নেতা, অর্থাৎ 4 খলিফার দেশ বলা হতো এটাকে। তারা হলেন কারা কারা? আসামি আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী এবং আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী এবং আমি আরেকজনের নামটা আমার এখন মনে পড়তেছে না। তো এই 4 খলিফার দেশ ছিল এটা। কেন বলা হতো 4 খলিফা? কারণ এরাই 4 জন যা বলতেন সব কিছুই শুনতে হতো। আমার সৌভাগ্য হয়েছিল, আমি শেখ মুজিবের লাস্ট মিটিং যেটা হয় রেস কোর্স ময়দানে,